হ্যালো সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা ও সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনারা হয়তো আপনার আজকের যে টপিকটা দেখেই বুঝতে পারতেছেন, আমরা আমাদের এমব্রায়োলজি সিরিজ চালু করেছি। তো এমব্রায়োলজি সিরিজের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে শিখবো এবং আজকে টপিক নাম্বার 1। আজকে টপিক নাম্বার 1 শিখবো আমরা। এখানে আমরা টোটাল এই টপিকটাকে আমরা যে কয়টা টপিকের মধ্যে 8টা থেকে 10টা টপিকের মাধ্যমে শেষ করার চেষ্টা করব। তার মধ্যে আজকে প্রথম টপিক সেটা হচ্ছে গ্যামেটোজেনেসিস এবং স্পারমেটোজেনেসিস, বা আপনার কি বলা হয় স্পারমেটোজেনেসিস এন্ড ওজেনেসিস। আমরা স্পারমেটোজেনেসিস এন্ড ওজেনেসিস আমরা আজকে শেষ করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, আজকে প্রথম টপিক। তাহলে হোয়াট ইজ গ্যামেটোজেনেসিস? বলা আছে, দেখেন, কনভার্সন অফ দ্য জার্ম সেলস ইনটু দ্য মেল এন্ড ফিমেল গ্যামেটস। তা এটাকে শুদ্ধ ভাষায় আরেকটু ভাবে বলা যায়, এটা বিভিন্ন জায়গায় আমরা পেয়েছি এবং এটা ফিজিওলজিতেও কিন্তু আসে। গ্যামেটোজেনেসিস, স্পারমেটোজেনেসিস, ওজেনেসিস কাকে বলে? তা দেখেন, এই যে আমাদের যে গ্যামেটোজেনেসিসটা আছে, এটা আসলে কি? তাহলে ইট ইজ দ্য প্রিপারেশন অফ ফার্টিলাইজেশন। এটা একটা কি ফার্টিলাইজেশনের প্রিপারেশন, যেখানে কি হয়, বোথ মেল এন্ড ফিমেল germ cells undergo a number of chromosomal and morphological changes। ঠিক আছে, এটাকেই বলা হয় গ্যামেটোজেনেসিস। যখন এটা হচ্ছে মনে রাখবেন এভাবে, ফার্টিলাইজেশনের প্রসেস যখন মেল এবং ফিমেল গ্যামেট জার্ম সেল গুলো তোমরা কি একটা প্রসেসের মাধ্যমে যাবে, ক্রোমোজোমাল এবং মরফোলজিক্যাল চেঞ্জেস ঘটবে, তখনই তাকে বলা হয় গ্যামেটোজেনেসিস। তো গ্যামেটোজেনেসিস সাধারণত দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে আমাদের গ্যামেটোজেনেসিস, একটাকে বলা হচ্ছে স্পারমেটোজেনেসিস এবং একটা হচ্ছে ওজেনেসিস। স্পারমেটোজেনেসিসটা কাদের ক্ষেত্রে ঘটবে? মেলদের ক্ষেত্রে, এবং যেটা ওজেনেসিস এটা হবে ফিমেলদের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা খুবই সুন্দরভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব স্পারমেটোজেনেসিস এবং ওজেনেসিসকে। তো দেখেন, প্রাইমোর্ডিয়াল জার্ম সেল নামে একটা সেল আছে। তা এটা কি থাকে জানেন? এটা প্রাইমোর্ডিয়াল জার্ম সেলটা, এটা মানুষের জন্মের বা মিওসিস যে সেল ডিভিশনটা হলো, মিওসিস সেল ডিভিশন, বিভিন্ন ধরনের সেল ডিভিশন, গ্যামেটোজেনেসিস যে ধাপগুলো আছে, এগুলো শুরু হওয়ার সাথে সাথেই আমাদের ইয়োক স্যাক নামে একটা স্যাক আছে। ইয়োক স্যাকের মধ্যে এই প্রাইমোর্ডিয়াল জার্ম সেলগুলো তৈরি হবে। ঠিক আছে, ডিউরিং দ্য ইয়োক স্যাকে এই প্রাইমোর্ডিয়াল জার্ম সেলটা যখন তৈরি হলো, যখন ইয়োক স্যাকে ওয়াল অফ দ্য ইয়োক স্যাকে তৈরি হওয়ার পরেই আমাদের যে প্রাইমারি যে ইয়োক স্যাক, এইখান থেকে আমাদের চলে যাবে, এখান থেকে তৈরি হবে আমাদের যে থিওরি গুলো কাজ করবে। আমরা এগুলো নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। এখানে যে ধাপগুলো আছে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না, কেননা এগুলো আমরা 9, 10, 11, 12 থেকে পড়ে আসতেছি বিভিন্ন ধাপগুলো। এই ধাপগুলো হওয়ার পরই যখন তৈরি হবে, সেটাই আমরা এখন আলোচনা করব, যে হোয়াট ইজ স্পারমেটোজেনেসিস, হোয়াট ইজ ওজেনেসিস। ঠিক আছে, এই যে বিষয়গুলো আছে আমরা এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। দেখেন, আমরা একটু অপেক্ষা করেন, আমরা চলে যাব স্পারমেটোজেনেসিসে। দেখেন, স্পারমেটোজেনেসিসটা বলতে কাকে বলে? দেখেন, এটা একটা সুন্দর একটা সংজ্ঞা আছে। দ্য প্রসেস অফ ফর্মেশন এন্ড ম্যাচুরেশন অফ স্পার্ম ফ্রম দ্য প্রাইমোর্ডিয়াল জার্ম সেল। ঠিক আছে, এটাকে বলা হয় স্পারমেটোজেনেসিস। তাই এই যে আমরা এটা মূলত আজকে ল্যাংম্যানের সাহায্য নিব, প্লাস আজকে আমরা আরেকটা সাহায্য নিব, সেটা হচ্ছে বিশ্রাম সিং। ঠিক আছে, আমরা বিশ্রাম সিং থেকেও পড়বো। তো দেখেন, স্পারমেটোজেনেসিসটা আসলে কি? স্পারমেটোজেনেসিসটা হচ্ছে দ্য প্রসেস অফ ফর্মেশন এন্ড আপনার ফর্মেশন এন্ড ম্যাচুরেশন অফ স্পার্ম ফ্রম দ্য প্রাইমোর্ডিয়াম জার্ম সেল, এটাকে বলা হয় স্পারমেটোজেনেসিস। এটা কই হয়? এটা হচ্ছে সেমিনিফেরাস টিউবুলস অফ দ্য টেস্টিস, এখানে হবে। এবং এটা কখন শুরু হবে? পিউবার্টি থেকে একদম ওল্ড এজ পর্যন্ত তৈরি হবে। ঠিক আছে, এবং এটা আদর্শ টেম্পারেচার কত? এটা 32°C তাপমাত্রায় ভালো হয়। তারপরে এটা কতদিন একটা সময় প্রয়োজন? 34 দিন, খুবই ইম্পর্টেন্ট। তারপরে এটার ডেইলি প্রোডাকশন কত? 300 মিলিয়ন পার ডে। আরেকটা জিনিস বলে রাখি, আপনি যখন ফিজিওলজি এক্সাম দিবেন, ফিজিওলজিতে কিন্তু গাইডনে 120 মিলিয়ন পার ডে লেখা আছে। তাহলে আমাদের ওই কথাটা সেখানে বলতে হবে, ফিজিওলজিতে 120, অ্যানাটমিতে 300। এই কথাটা একটু খেয়াল রাখা প্রয়োজন। তো এখন এটা কোথায় হয়? হেড অফ দ্য এপিডিডাইমাসে আমাদের কিন্তু এই সাইডটা হয়, স্টোরেজ সাইডটা, মেইন স্টোরেজটা হয় হেড অফ দ্য এপিডিডাইমাস। আপনারা হয়তো জানেন যে এটা যদি টেস্টিস হয়, টেস্টিসে ঠিক আপনাদের এই যে এইদিকে আমাদের এখান থেকে এপিডিডাইমাস শুরু হয়, এখানে একটি গহ্বরের মতন সৃষ্টি হয়, এটাকে বলা হচ্ছে এপিডিডাইমাস। ঠিক আছে, পিছনের দিকে পোস্টেরোল্যাটারালি থাকে, তাই এটাকে বলে এপিডিডাইমাস। এপিডিডাইমাসে এখানে আমাদের একটা স্টোরেজ সাইজ হিসেবে থাকে। তো এখন আমরা শুরু করে দেই, এটার কয়েকটা প্রসেস আছে। তাই স্পারমেটোজেনেসিসের বা আমাদের 3টে স্টেজ আছে। একটাকে বলা হয় স্পারমেটোসাইটোসিস,
একটাকে বলা হয় মিওসিস সেল ডিভিশন, আর একটাকে বলা হয় স্পারমিওজেনেসিস। আমরা এই তিনটা প্রসেস নিয়ে আলোচনা করব। যে ফার্স্ট মিওসিস ডিভিশন বা প্রাইমোর্ডিয়াল জার্ম সেল, প্রথমে কি হয় অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি দুইটা টাইপ হয়। প্রথমে কি হচ্ছে দেখেন, প্রথমে ডার্ক তৈরি হবে, ডার্ক এ এবং ডার্ক কি হচ্ছে এ স্পারমেটোগোনিয়াম তৈরি হবে। ডার্ক দুটাই, ডার্ক এ এবং ডার্ক স্পারমেটোগোনিয়াম থেকে আবার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রমাগত 16টা সেল তৈরি করবে। সে 16টা সেল তৈরি করার পরে আলটিমেট প্রোডাক্ট হচ্ছে আমাদের টাইপ বি স্পারমেটোগোনিয়াম। ঠিক আছে, টাইপ এটা তাহলে কোথা থেকে আসতেছে, টাইপ এটা আসবে আলটিমেট তোমাদের, কিন্তু টাইপ এ, টাইপ এটা থেকে আসবে, টাইপ বিটা থেকে না, টাইপ এ থেকে আসবে টাইপ বি। ঠিক আছে, তা টাইপ এ থেকে টাইপ বি আসার পরে পরেই আমাদের এখানে তৈরি হয়ে যাবে যে এখানে কি হচ্ছে প্রাইমারি স্পারমেটোসাইট। যখন এই প্রাইমারি স্পারমেটোসাইট তৈরি হবে, প্রাইমারি স্পারমেটোসাইটের পরে পরে দেখেন আমাদের এখান থেকে শুরু হবে মিওসিস ধাপ। তা ফার্স্ট মিওটিক ডিভিশন আমাদের এর উপর পর্যন্ত হয়ে গেল, এটা হচ্ছে মাইটোসিস পর্যায়ে। ঠিক আছে, মাইটোসিস প্রক্রিয়া এটা বিভাজিত হয়ে গেল, এরপরে শুরু হবে মিওসিস পর্যায়ে। মিওসিস পর্যায়ে আসে কি হবে, প্রাইমারি স্পারমেটোজেনেসিস বা যেটা প্রাইমারি স্পারমেটোসাইট, এটা মিওসিস 1 ডিভিশনে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, মিওসিস 1 ডিভিশনে ভাগ হওয়ার পরে সেকেন্ডারি স্পারমেটোসাইট তৈরি করবে। সেকেন্ডারি স্পারমেটোসাইট দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এগুলো কিন্তু সবগুলোই সেকেন্ডারি স্পারমেটোসাইট পর্যন্ত ঠিক আছে। স্পারমেটো প্রাইমারি এবং সেকেন্ডারি স্পারমেটোসাইট হচ্ছে ডিপ্লয়, এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন। এখান থেকে একদম উপর পর্যন্ত প্রাইমোর্ডিয়াল জার্ম সেল এগুলো সবই কিন্তু ডিপ্লয়, কিন্তু এর পরে পরে শুরু হয়ে যাবে সেকেন্ড মিওটিক ডিভিশন। তা সেকেন্ড মিওটিক যে ডিভিশনটা, এটা হচ্ছে মাইটোসিসের অনুরূপ, তার মানে এটা মাইটোসিসের অনুরূপ হবে। ঠিক আছে, মিওসিস যে দুইটা, তারপর সাথে সাথে তৈরি করবে আপনারা দেখেন স্পারমাটিড। দেখেন স্পারমাটিড তৈরি হলো, স্পারমাটিড থেকে আস্তে আস্তে পরে আরেকটা ধাপ আছে, এটাকে বলে তৃতীয় ধাপ, হলো এটা, এটা হচ্ছে 3 নম্বর ধাপ। তৃতীয় ধাপে গিয়ে আপনার কি হবে, স্পারমিওজেনেসিস প্রক্রিয়ায় স্পারমেটোজোয়া তৈরি হবে। তো এই যে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি ধাপগুলো আরেকটু দেখার চেষ্টা করি, তাহলে আমি আবার বলতেছি যে যখন এটা 3টা ধাপ আছে, একটা বলে স্পারমেটোসাইটোসিস, তারপরে আমাদের আরেকটা ধাপের নাম কি বলেছিলাম, যে স্পারমেটোসাইটোসিসের পরে হবে সাথে সাথে আরেকটা ধাপ, সেটা হচ্ছে মিওসিস সেল ডিভিশন। হ্যাঁ, বা মিওসিস সেল ডিভিশন, এবং একটা হবে স্পারমিওজেনেসিস। তাহলে দেখেন, প্রথমে হচ্ছে মাইটোসিস সেল ডিভিশন আপ টু দা প্রাইমারি স্পারমেটোসাইট। ঠিক আছে, আপ টু দা প্রাইমারি স্পারমেটোসাইটের পরে পরেই আমাদের তৈরি হবে মিওসিস সেল ডিভিশন তৈরি হবে, এটা হচ্ছে সেকেন্ড ধাপ। এখানে কি হবে, সেকেন্ডারি স্পারমেটোসাইট পর্যন্ত আমি বলেছিলাম 2n, এরপরে নিচে যেগুলো হবে এগুলো স্পারমেটিড, এগুলো হচ্ছে n সংখ্যক। এরপরে নিচের যেটা ধাপ সেটাকে বলা হয় স্পারমিওজেনেসিস বা 3 নাম্বার ধাপ। এখান থেকে কি হবে, স্পারমেটোজোয়া তৈরি হবে, এবং এই প্রক্রিয়াটার নাম কি, স্পারমিওজেনেসিস। তাহলে এই ছবিটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং রিটেনের জন্য পরীক্ষায় খুবই আসে। তারপরে এরপরে আমরা চলে যাব যে কি কি ইভেন্ট ঘটে আসলে স্পারমেটোজেনেসিসে বা স্পারমিওজেনেসিসে। আমরা স্পারমিওজেনেসিসের যে ইভেন্ট গুলো আছে এগুলোকে আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই এট ফার্স্ট ইভেন্ট মনে রাখবেন যে স্পারমিওজেনেসিসের প্রথম ইভেন্টটা হচ্ছে যে ফর্মেশন অফ অ্যাক্রোসোম। আপনারা দেখেন উপরে যে এটার কভার বা এটা স্পার্মের যে মাথার উপরে যে কভারটা, এটাকে বলে অ্যাক্রোসোম, এটা ফর্মেশন অফ অ্যাক্রোসোম। তো এটা মনে রাখেন, আমরা নিচের একটা স্ট্রাকচারটা দেখবো, দ্য ফর্মেশন অফ অ্যাক্রোসোম। ঠিক আছে, ফর্মেশন অফ অ্যাক্রোসোম, এই কথাটা মনে রাখবেন, ফর্মেশন অফ অ্যাক্রোসোম, এটা মনে রাখেন জাস্ট অ্যাক্রোসোম, ফর্মেশন অফ অ্যাক্রোসোম। ঠিক আছে, সেকেন্ড ধাপটা হচ্ছে আমাদের যে কনডেনসেশন অফ দ্য নিউক্লিয়াস। আপনার এখানে কি করবে, যে এর মাথার উপরে এইদিকে এটাকে কনডেনসেশন অফ নিউক্লিয়াস হবে, যেখানে বংশগতির ধারক ও বাহক, কনডেনসেশন অফ নিউক্লিয়াস। ঠিক আছে, কনডেনসেশন অফ নিউক্লিয়াস। তারপরে আমার পরের ধাপটা হচ্ছে ফর্মেশন অফ নেক, মিডিল পিস এন্ড টেইল, ফর্মেশন অফ নেক, মিডিল পিস এন্ড টেইল। তারপরে হবে কি, শেডিং অফ দ্য মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম। তারপর আপনার সাইটোপ্লাজম গুলো কি হবে, এখানে শেডিং করতে থাকবে। তা শেডিং করতে থাকলেই আপনাদের এটা মনে রাখতে প্রয়োজন যে শেডিং অফ দ্য মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম ইন দ্য স্পারমেটোজেনেসিস ডিউরিং স্পারমিওজেনেসিস। অ্যাকচুয়ালি এখানে কি হয়, শেডিং অফ দ্য মোস্ট অফ দ্য সাইটোপ্লাজম অকার ইন দ্য স্পারমেটিড ডিউরিং স্পারমিওজেনেসিস অ্যাজ এ রেসিডুয়াল বডিজ দ্যাট আর ফ্যাগোসাইট বাই দ্য সার্টোলি সেল। ঠিক আছে, এই কারণে কি হচ্ছে, আপনার ফ্যাগোসাইট হয়ে যাচ্ছে, যে রেসিডুয়াল যে বডিজ গুলো আছে স্পারমিওজেনেসিস প্রক্রিয়ার সময়, এগুলো কি সার্টোলি সেল যেগুলো আছে থাকে আমাদের শরীরে, সার্টোলি সেল দ্বারা এগুলো ফ্যাগোসাইট হয়ে যায়। এর ফলে কি হচ্ছে, ট্রান্সফরমেশন অফ স্পারমেটিড টু স্পারমেটোজোয়া। দেখেন, ফ্যাগোসাইটোসিসের ফলে আমার কিন্তু স্পারমিওজেনেসিস প্রক্রিয়াটা ঘটে এবং স্পারমেটোজোয়ায় পরিণত হয়। তাই এখানে আমাদের আরেকটা ধাপ হচ্ছে যে ইম্পর্টেন্স কি কি, এই যে ইম্পর্টেন্স এবং ইভেন্ট যেগুলো, ওটাই মোটামুটি সেম জিনিস।
ঠিক আছে। তা এটা ওভারঅল জিনিসটা আলোচনা করা হয়েছে। দেখেন ওভারঅলটা আলোচনা করা হয়েছে। টাইপ এটা এখানে বলা হয়নি কেন, টাইপ এর অনেকগুলো প্রসেস আছে। টাইপ এটা কি হবে, টাইপ এ যে ধাপটা আছে, টাইপ এ ধাপটা মনে রাখবেন যে এটা মাইটোসিস প্রক্রিয়ায় 16টা সেল তৈরি করে। তারপরে এখান থেকে আপনাদের যে লাস্ট সেলটা আছে ওটা ডিভাইড হয়ে স্পারমেটোগোনিয়াম তৈরি করবে, প্রাইমারি স্পারমেটোগোনিয়াম বি। তারপরে এটা আবার ভাগ হয়ে তারপর আস্তে আস্তে আমাদের এই প্রক্রিয়াটা চলতে থাকবে। তা আমরা যেটা বললাম যে শেডিং, ম্যাচুরেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ টেস্টোস্টেরন, এই যে এগুলা বাকি যে কথা আছে এগুলো সবই স্পারমেটোজেনেসিসের ধাপ। এরপরে আমরা চলে যাই পরে যে একটা স্পার্মের আদর্শ গঠন, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং এটা অস্পিতেও আসতে দেখা গেছে, ফিজিওলজির জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড বোথ ফর অ্যানাটমি অ্যান্ড এমব্রায়োলজি এটাতে আপনার আসতে পারে। তাহলে আপনার এখানে এটা বলতে পারেন যে স্পারমেটোজেনেসিসে কি কি ধাপ থাকে। তাহলে প্রথমে হচ্ছে দেখেন এটা কি হচ্ছে যে প্রথমে আপনার হেড তৈরি হচ্ছে, ঠিক আছে। হেডের উপর কি করছে অ্যাক্রোসোম, ফর্মেশন অফ অ্যাক্রোসোম। তাহলে এটা কোথায় তৈরি হয়, কখন তৈরি হয়, তাহলে স্পারমিওজেনেসিস প্রক্রিয়ায় আমাদের কিন্তু শুক্রাণুর অংশগুলো তৈরি হচ্ছে বা স্পার্মের যে অংশগুলো আছে এগুলো তৈরি হবে। তো প্রথমে হবে কি অ্যাক্রোসোমাল ক্যাপ তৈরি হবে, ঠিক আছে। তারপরে কি হবে আমাদের নিউক্লিয়াস, হ্যাঁ আপনার কি হবে শেডিং অফ দ্য মোস্ট অফ দ্য নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াস গুলো আপনার আসতে থাকবে, ঠিক আছে। নিউক্লিয়াস এখানে বরাবর, ঠিক আছে, এটা হচ্ছে সেই নিউক্লিয়াস। আপনার এই ছবিটা সুন্দরভাবে আর্ট করতে হবে এবং এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে হচ্ছে কি সেল মেমব্রেন, বেজাল প্লেট, তারপরে প্রক্সিমাল সেন্ট্রিওল, এগুলো কি এগুলো শেডিং হতে থাকবে এদিকে। তারপরে এখানে ভিতরের দিকে মাইটোকন্ড্রিয়াল বা নেকে মিডিল পিস থেকে, এটা হচ্ছে নেক, সেই সরু অংশটা, কুঞ্চিত অংশটা, এটাকে বলা হয় নেক। নেকের পরে এই যে অংশটা দেখতে পাচ্ছেন ট্যাবলেটের ন্যায়, এটা হচ্ছে মিডিল পিস। এখানে মিডিল পিসের মধ্যে কি কি থাকে অ্যাকচুয়ালি, এটার মধ্যে থাকবে সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়াল শীট, 9 আউটার ডেন্স ফাইবার, তারপরে এক্সিয়াল ফিলামেন্ট থাকবে এবং অ্যারেঞ্জমেন্টটা দেখেন 9+2। তারপরে কি থাকবে আপনার টেইলের অংশে যে প্রিন্সিপাল পিস এবং ইন পিস, এখানে দুইটা অংশ থাকে। প্রিন্সিপাল পিসে থাকে সেল মেমব্রেন, ফাইব্রাস শীট, 7 আউটার ডেন্স ফাইবার্স, ঠিক আছে, অ্যান্ড এক্সিয়াল ফিলামেন্ট, 7টা আউটার ডেন্স ফাইবার্স থাকে। এবং ইন পিসে কি থাকবে সেল মেমব্রেন এবং এক্সিয়াল ফিলামেন্ট। তো এখানে এই স্ট্রাকচারের মধ্যেই সবকিছু আছে। এটা একটা সুন্দর ছবি এবং এটা পরীক্ষায় দিলে আমি মনে করি এটাতে ফুল মার্ক পাওয়া সম্ভব। তাহলে এটা আমরা এখান থেকে স্পারমেটোসাইটিসের বা স্পার্মের একটা আদর্শ গঠন শিখে পেলাম, ঠিক আছে, স্পারমেটোজেনেসিস এবং স্পার্মের আদর্শ গঠন। তাই এখান থেকে আমরা যে কথাবার্তা আছে যে এখানে হেডে কি হবে অ্যাক্রোসোমাল ডিএনএ, কি হবে কনডেনসেশন অফ দ্য ক্রোমাফিল ম্যাটারনাল মোস্টলি ডিএনএ, এখানে কি হবে ডিএনএ করার গঠন অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য নিউক্লিয়াস ইজ কভার্ড বাই অ্যাক্রোসোমাল ক্যাপ, এবং এখানে কি থাকবে হায়ালুরিডিনেস এবং অ্যাক্রোসিন, হায়ালুরিডিনেস, ঠিক আছে। তা হায়ালুরিক অ্যাসিড কই পাওয়া যায়, আমরা বায়োকেমিস্ট্রিতে একটা টপিক পড়েছিলাম যে মিউকোপলিস্যাকারাইড, যেটা ছিল একটা ইম্পর্টেন্ট জিনিস যে গ্লাইকোসেমিনোগ্লাইকেন গ্যাক্স, ঠিক আছে, গ্লাইকোসেমিনোগ্লাইকেন, সেখানে আমাদের কিন্তু এই হায়ালুরিডিনেস নামে একটা পদার্থ পেয়েছিলাম। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমার নেকের এখানে কি থাকে ফানেল শেপড বেজাল প্লেট অফ সেন্ট্রিওল, এই কথাটা বলতে হবে, ফানেল শেপড বেজাল প্লেট অফ সেন্ট্রিওল। টেইলের দিকে কি কি থাকবে মিডিল পিস, প্রিন্সিপাল পিস এবং ইন পিস, কোনটাতে কি হবে এটা মনে রাখতে হবে। তার মধ্যে মিডিল পিস খুবই ইম্পর্টেন্ট, এখানে মাইটোকন্ড্রিয়াল শীট থাকবে, সেল মেমব্রেন থাকবে, বিভিন্ন ধরনের এনুলাস তৈরি হবে, ফিলামেন্ট পাস করবে, এক্সিয়াল ফিলামেন্ট, এই কথাগুলো ইম্পর্টেন্ট, আপনারা এখান থেকে এটা পড়তেই হবে। তারপর হোয়াট ইজ স্পারমিওজেনেসিস, প্রসেস গুলো পড়তে হবে, ঠিক আছে। স্পারমিওজেনেসিস, প্রসেস অফ স্পারমিওজেনেসিস, এটা কি হবে হেড অফ দ্য স্পারমেটোজোম অ্যাক্রোসোমাল ক্যাপ তৈরি হবে, আমি যে কথাগুলো বলেছি ওগুলি। তো এখান থেকে এতটুকু পড়লেই হবে আপনাদের, তাহলে এখান থেকে এতটুকু পড়লেই হবে। তারপরে আমরা চলে যাই পরের ধাপে, সেটা হচ্ছে উজেনেসিস। তা হোয়াট ইজ উজেনেসিস, আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী টপিকে, সেটা হচ্ছে উজেনেসিস। তা উজেনেসিসটা কি, ঠিক একই ধরনের, হ্যাঁ আমরা মনে রাখতে হবে উজেনেসিসটা হবে একই ধরনের। তবে আরেকটা জিনিস, স্পার্মের যে পাদওয়েটা আছে, এই পাদওয়েটা কিন্তু পরীক্ষার জন্য ধরে যে স্পার্মের পাদওয়ে। আমরা একটা আমার একটা ছন্দ মনে আছে, আমি কয়েকদিন আগে প্রায় সময় দেখতাম এটা, যেটাকে বলা হয় 7 আপ, ঠিক আছে। এই 7 আপ দিয়ে মনে রাখা যায়, 7 আপ, ঠিক আছে। 7 আপ দিয়ে আমরা এটা কিন্তু মনে রাখতে পারি। তা দেখেন প্রথমে কি, প্রথমে হচ্ছে আমাদের যে প্রথমটা মনে রাখতে হবে, এটা কই তৈরি হয় সেমিনিফেরাস টিউবুল, ঠিক আছে, সেমিনিফেরাস টিউবুল। তারপরে হচ্ছে আমাদের কি এপিডিডাইমিস যাবে, তারপরে ভাস ডিফারেন্সে যাবে, এপিডিডাইমিস ভাস ডিফারেন্স, ঠিক আছে। এপিডিডাইমিসের পরে ভাস ডিফারেন্স, তারপরে আপনার কই যাচ্ছে, তারপরে যাবে ই, আর এটা ই দিয়ে কি, ই দিয়ে মনে রাখতে হবে ইজাকুলেটরি ডাক্ট, ইজাকুলেটরি ডাক্ট। তারপর হচ্ছে এন দিয়ে মনে রাখতে পারি আমরা, ঠিক আছে। এন দিয়ে এটা কি মনে রাখবো, যে এটা এন দিয়ে আসলে এখানে আরেকটা জিনিস মনে রাখা যায়, যে এখানটা আমরা মনে রাখতে পারি
যে এখানে নেভিকুলার ফাসা, ঠিক আছে, নেভিকুলার ফাসায় যাবে, ইজাকুলেটরি ডাক্ট, নেভিকুলার ফাসা। তারপরে ইউ দিয়ে মনে রাখতে পারি কই যাবে, ইউটারিন টিউবে যাবে, এবার ইউটেরাসে যাবে বা ইউটারিন টিউব। আর পি দিয়ে মনে রাখতে পারি যে সবার শেষে চলে যাবে এটা আপনাদের যে অংশটা চলে যে মূল জায়গা 7 আপ, পি দিয়ে না পড়লেও হবে। তার মূল কারণ হলো এইটাই, মানে এই প্রসেসটা মনে রাখবে, যেটা এর নিচে আরো অনেকগুলো প্রসেস আছে। তবে এই 7 আপটা দিয়ে মনে রাখলে কি হবে, তাহলে আপনার জন্য আপনার যে ক্রোমটা আছে এই অ্যাকর্ডিংনেসটা এর মধ্যে কাজ করবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো দেখেন, প্রথমে অ্যাকচুয়ালি হয় কি, প্রথমে হচ্ছে আমাদের যে সেমিনিফেরাস যে টিউবুলসটা আছে টেস্টিসের, এখান থেকে এটা বের হয়। এর বের হওয়ার পরে এখানে আমাদের কি থাকবে, এখানে আমাদের থাকবে এপিডিডাইমিস, ঠিক আছে, এপিডিডাইমিস বা স্টেট টিউবুলস। তারপরে এটি টেস্টিসের ভিতরে আরো অনেক মাইক্রোস্কোপিক স্ট্রাকচার আছে, ইফারেন্ট ডাকটিউলস, হেড অফ দ্য এপিডিডাইমিস, তারপর হেড অফ দ্য এপিডিডাইমিস যাবে, এটা হেড অফ দ্য এপিডিডাইমিস। হেড অফ দ্য এপিডিডাইমিসে যাওয়ার পরে পরে এটা কি হবে, এটা কি হচ্ছে দ্য বডি অ্যান্ড টেইল অফ দ্য এপিডিডাইমিস যাবে, এগুলো এত কিছু বলার দরকার নেই। তারপরে কি হবে, ডাকটাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স, এটার মধ্যে যাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে, ডাকটাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্সে যাবে, যাওয়ার পরে কই যাবে, ডাকটাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্সে যাওয়ার পরে অ্যাম্পুলা অফ দ্য ভাস ডিফারেন্স আর সেমিনাল ভেসিকলে যাবে, ঠিক আছে, অ্যাম্পুলা অফ দ্য ভাস ডিফারেন্স সেমিনাল ভেসিকল। তো সেমিনাল ভেসিকল কি থাকে, এখানে একটা ছোট ছোট অংশ থাকে, এটাকে বলে সেমিনাল ভেসিকল, ঠিক আছে, এটা মনে রাখবেন সেমিনাল ভেসিকল। তারপরে এখানে কি থাকবে, একটা পোস্টেট থাকবে, ইউরিনারি ব্লাডের উপরে থাকবে, এটা জাস্ট আমি একটু খসড়া করতেছি আর কি। তাহলে এখানে সেমিনিফেরাস টিউবুল থাকবে, তারপর পোস্ট্রেট থাকবে, পোস্ট্রেটে চলে যাবে, তারপরে কই যাবে, যে সেমিনিফেরাস টিউবুলে যাওয়ার পরে এটা কই যাবে, ইজাকুলেটরি ডাক্ট, এখানে একটা ডাক্ট থেকে এটাকে বলে ইজাকুলেটরি ডাক্ট। তাই ইজাকুলেটরি ডাক্ট হওয়ার পরে কি এটা হবে, কই যায় ওপেন হবে, প্রোস্টেটিক ইউরেথ্রা, মনে রাখতে হবে কই ওপেন হবে, প্রোস্টেটিক ইউরেথ্রায় যে ওপেন হবে, হ্যাঁ, প্রোস্টেটিক ইউরেথ্রা, এখানে পার্ট আছে একটা প্রোস্টেটিক ইউরেথ্রা পার্ট। তারপর মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রায় চলে যাবে, তারপর পিনাইল পার্ট অফ দ্য ইউরেথ্রায় যাবে। তবে ইউরেথ্রার যে অংশগুলো আছে ওগুলোকে পাস করার পরে চলে যাবে কই, যাওয়ার পরে যাবে নেভিকুলার ফাসা, এখানে একটা ফাসা থাকে, এটাকে বলে নেভিকুলার ফাসা। নেভিকুলার ফাসা যাওয়ার পরে এটা ইজাকুলেশন হবে, তারপরে চলে যাবে ফিমেলে, এটা যাবে ভ্যাজাইনা, তারপরে যাবে সার্ভাইকাল ক্যানেল, তারপরে যাবে ইউটেরাস, তারপরে যাবে কই, ইউটারিন টিউবে, তারপরে ইসমাস, অ্যাম্পুলার পার্টে চলে যাবে, আর মিট উইথ দ্য ওভাম এন্ড ফার্টিলাইজেশন হবে। এইভাবে কাজ করি। এবারে চলে যাই উজেনেসিস। উজেনেসিসটা কি, ইট ইজ দ্য প্রসেস অফ ম্যাচুরেশন অফ প্রাইমোরিয়াল জার্ম সেলস, ঠিক আছে, ফ্রম প্রাইমারি oocyte টু ম্যাচুর ওভাম। দেখেন, ইট ইজ দ্য প্রসেস অফ ম্যাচুর অফ প্রাইমোরিয়াল জার্ম সেলস ফ্রম প্রাইমারি oocyte and from primary oocyte to ম্যাচুর ওভাম, ঠিক আছে। তো ম্যাচুর ওভাম প্রোডাকশনের জন্য যে আপনাদের প্রাইমোরিয়াল জার্ম সেল থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের oogenesis. It is the process and formation of mature ovum from the primordial germ cells. এটা হচ্ছে oogenesis। এত এইভাবে না বলে এইভাবে বললেই ভালো লাগবে। তবে পিরিয়ডটা কি, এটা বার্থ একদম জন্মের সময় কিন্তু এইটা থাকবে যে ইট বিগিনস এট দ্য বার্থ এন্ড কমপ্লিটেড আফটার পিউবার্টি। জন্মের সময় থাকবে কিন্তু কমপ্লিটেড হবে কখন, পিউবার্টিতে গিয়ে, এই কথাটা কিন্তু মনে রাখতে হবে। তারপর এটা সাইট কোথায়, ওভারি, ঠিক আছে, এটা সাইট কোথায়, ওভারি, ঠিক আছে, সাইট হচ্ছে ওভারিতে। তাই এটার আমরা প্রসেসটা দেখবো, সেম প্রসেস, এটা সেই আমাদের জিনিস, আপনারা এটারও ছবি অ্যাড করতে পারেন, ঠিক আছে, স্পার্মের ছবিটা এটাও অ্যাড করতে পারেন। তারপরে আমরা এখানে দেখবো নিউক্লিয়াসটা কই থাকতেছে, কোন জায়গায় কি থাকবে, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস। স্পার্মেটো আপনার রাউন্ড সেল আর হচ্ছে স্পার্মেটো জুন কি জিনিস, এটা কম্পারিজন জাস্ট করা হয়েছে, এটা তো করতে পারি, এটা ইম্পর্টেন্ট না। তারপরে আমরা এখন যে শিখবো হচ্ছে oogenesis প্রসেসটা, ঠিক আছে। oogenesis যে প্রসেসটা আছে, যেটা বললাম যে প্রাইমোরিয়াম জার্ম সেল, তারপর এখান থেকে কি হবে, উগোনিয়াম তৈরি হবে। তো এটাও কি, দেখেন 2n, সবগুলো 2n, তারপর কি হবে, এখান থেকে প্রাইমারি oocyte তৈরি হবে, ঠিক আছে, এখান থেকে কি হচ্ছে, প্রাইমারি oocyte তৈরি হবে। প্রাইমারি oocyte থেকে কি হচ্ছে, পরবর্তীতে আপনার কি হবে, যে এখানে অ্যারেস্ট কি হবে, যে অ্যারেস্টেড ফার্স্ট মিওটিক ডিভিশন আপ টু পিউবার্টি। তো এখানে কি হবে, ইন্টার দ্য প্রসেস অফ দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন, পিউবার্টির সময় ফার্স্ট মিওটিক ডিভিশন এই প্রাইমারি oocyte হবে। হওয়ার পরে ফার্স্ট মিওটিক যে যখন ডিভিশনটা হয়ে গেল, তখন কি হবে, সাথে সাথে এটা সেকেন্ডারি oocyte এবং পোলার বডি, ফার্স্ট পোলার বডি তৈরি করবে, and first meiotic division just before the ovulation, ঠিক আছে। সেকেন্ডারি oocyteটা ভেঙে আবার কি তৈরি করবে, সেকেন্ডারি oocyte ভেঙে সাথে সাথেই আবার মনে রাখবেন ইন্টার ইনটু দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন এন্ড কমপ্লিটস দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন এট ফার্টিলাইজেশন। তাহলে আপনার ইন্ডিয়া একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের যখন যে ফার্টিলাইজেশনের সময় কিন্তু আপনাদের কি হয় বলেন তো,
ফার্টিলাইজেশনের সময় সেকেন্ডারি ওসাইটের সাথে কিন্তু আমাদের যে স্পার্ম আছে বাইন্ড করে, এটা কিন্তু মনে রাখতে হবে। ডাইরেক্ট কিন্তু ওভামের সাথে বাইন্ড করবে না, সেকেন্ডারি ওসাইটের সাথে বাইন্ড করে। হ্যাঁ, তারপরে আমাদের কি মনে রাখতে হবে যে এখানে যাওয়ার পরে যে হয়ে গেল মেসোর ওসাইট তৈরি হবে, তারপরে হচ্ছে সেকেন্ড পোলার বডি, তা পোলার বডি গুলো আলটিমেটলি নষ্ট হয়ে যাবে, এগুলোর আর দরকার নেই। তারপর মেসোর ওভাম তৈরি হবে। সেকেন্ড মিওটিক ডিভিশন কখন হচ্ছে? সেকেন্ডারি ওসাইটে গিয়ে। এই কথাটা জাস্ট মনে রাখতে হবে। তাহলে দেখেন এখানে কি কি হচ্ছে, ইট ইজ নট ফার্টিলাইজড কি হচ্ছে, যখন এটা যদি ফার্টিলাইজ না হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে এটা ডিজেনারেট হয়ে যায়। তা ফার্টিলাইজড হলে কি হবে? সেকেন্ড মিওটিক ডিভিশন হবে। কমপ্লিটেড অফ সেকেন্ড মিওটিক ডিভিশন। যদি ফার্টিলাইজ হয় তখনই হবে সেকেন্ড মিওটিক ডিভিশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, তাছাড়া কিন্তু ওভাম প্রডিউস হবে না। একটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে ওভামটা কখন প্রডিউস হবে? দেখেন এই ওভামটা প্রডিউস হবে তখনই যখন এটা ফার্টিলাইজ হবে। ফার্টিলাইজেশন না হওয়া পর্যন্ত সেকেন্ডারি ওসাইট প্রডিউস হবে না, ঠিক আছে? ফর্মেশন অফ ফিমেল প্রোনিউক্লিয়াস, তখন কি হবে? ফর্মেশন প্রোনিউক্লিয়াস তৈরি হবে এবং পোলার বডি তৈরি হবে। তাহলে এটা এটুকুই ছিল। তবে স্টেপ আরো কি কি আছে, ম্যাচুরেশন হবে, ডিভিশন হবে, হ্যাঁ এগুলো জানা প্রয়োজন। তা ম্যাচুরেশন যে কি কি আছে এগুলো একটু জানা প্রয়োজন, আপনাদের এটা না জানলেও হবে আপাতত। তবে এখান থেকে দেখতে পারেন যে ডিফারেন্ট বিটুইন দ্য মেল এবং ফিমেল গ্যাম, এটা জাস্ট একটু দেখবেন, ঠিক আছে? লাস্ট মোটিলিটি কাউন্টার বেশিটাকে ইমমোটাইল, হ্যাঁ সেকেন্ডারি ওসাইটটা ইমমোটাইল, কিন্তু স্পার্মটা তো আপনি জানেন স্পার্মই দৌড়াদৌড়ি করে সবসময়, ছেলে মানুষ। তারপরে কি ডেভেলপমেন্ট অফ দ্য ওভারিয়ান ফলিকুল বা ওভুলেশন নিয়ে আমরা আলোচনা করব। ডেভেলপমেন্ট অফ দ্য ফলিকুল আর আপনার এখন দেখেন যে ফলিকুল গুলো তৈরি হবে, এরপর আস্তে আস্তে ফলিকুল তৈরি হবে, ডেভেলপমেন্ট হবে, ফলিকুলার সেল তৈরি হবে, এখান থেকে প্রাইমারি ফলিকুল, সেকেন্ডারি ফলিকুল, বা আমরা যে বিভিন্ন যে জিনিসগুলো আছে এখন ম্যাচুরেশন হবে। তাহলে এখন শুরু হয়ে গেল এর ম্যাচুরেশন। তো ম্যাচুরেশন কি কি হচ্ছে দেখেন, প্রথমে মনে রাখবেন, এটা এইভাবে মনে রাখতে পারেন যে আপনারা এটা হচ্ছে প্রি নেটাল ম্যাচুরেশন, ঠিক আছে? প্রি নেটাল ম্যাচুরেশন, একটা হচ্ছে পোস্ট নেটাল ম্যাচুরেশন। তো প্রি নেটাল ম্যাচুরেশনটা কি? প্রাইমোডিয়াল জার্ম সেল ডিফারেন্সিয়েট ইনটু ওভোনিয়া ইনটু দ্য ওভারি, তারপর প্রাইমারি ওসাইট তৈরি হবে, তারপরে হলো প্রাইমোডিয়াল ফলিকুল তৈরি করবে, ঠিক আছে? প্রি নেটালে কি কি হবে আমি আরেকটু বলি। দেখেন প্রি নেটাল পিরিয়ড, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রি নেটাল এন্ড পোস্ট নেটাল। তো প্রি নেটালে কি হয় যে প্রি নেটালে মনে রাখবেন, প্রি নেটালে হবে, আমরা পোস্ট নেটাল নিয়ে কথা বলবো বিস্তারিত, তার আগে প্রি নেটাল প্রথমে উগোনিয়া তৈরি হবে, উগোনিয়া বা গোনিয়া। তারপরে কি হবে? তারপরে এখান থেকে হয়ে যাবে প্রাইমারি ওসাইট, ইনলার্সে প্রাইমারি ওসাইট তৈরি হবে। প্রাইমারি ওসাইটটা হয়ে তারপর কি হবে? যে এপিথেলিয়াল সেল রূপে লেয়ার তৈরি করবে, সারাউন্ড করবে, করার পরে এটা প্রাইমোডিয়াল ফলিকুল হয়ে যাবে। তাহলে এই কথাটা জাস্ট মনে রাখতে হবে। তা প্রথমে কি হয়? প্রাইমোডিয়াল ফলিকুল, তাই এর ম্যাচুরেশন গুলো বলতেছি। তারপর হলো প্রাইমারি ফলিকুল তৈরি করবে, ঠিক আছে? তারপরে ম্যাচুরিং প্রাইমারি ফলিকুল, তারপর সেকেন্ডারি ফলিকুল তৈরি করবে, তারপরে কি হবে? ম্যাচুরিং সেকেন্ডারি ফলিকুল, তারপরে গ্রাফিয়ান ফলিকুল। এই যে কথাগুলো আছে, এবং পরীক্ষার সময় কিন্তু এই গ্রাফিয়ান ফলিকুলের ছবি অ্যাড করতে বলে, এবং খুবই ইম্পর্টেন্ট যে আপনার গ্রাফিয়ান ফলিকুলের ছবি অ্যাড করো, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এই স্টেজটা আমরা যদি ছবি অ্যাড করি ম্যাচুরেশনে তাহলেই হবে, এত কিছু লেখার দরকার নাই, এত কিছু লিখতে হবে না। তাহলে আমরা যদি ছবিগুলো দেখি এবং ছবিগুলো অ্যাড করার চেষ্টা করি তাহলেই পাওয়া যাবে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে জাস্ট মনে রাখতে হবে যে আপনার গ্রাফিয়ান ফলিকুলের যে আপনার স্ট্রাকচারটা আছে, যে ড্র অ্যান্ড লেভেল দ্য গ্রাফিয়ান ফলিকুল, তখন আপনাকে এই ছবিটা অ্যাড করতে হবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে প্রথমে কি থাকে দেখেন, প্রথমে আমরা এটা কিভাবে মনে রাখবেন, এটা মনে রাখার একটা টেকনিক আছে, যে গ্রাফিয়ান ফলিকুল পরীক্ষায় আসলে কিভাবে মনে রাখবেন। এটা মনে রাখার জন্য আমরা মনে রাখতাম এইভাবে যে ওজাম সিটি, ওজাম সিটি, ঠিক আছে? ওজাম সিটি, ওজাম সিটি, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখা প্রয়োজন যে ও জাম সিটি, এটা কিন্তু ফিজিওলজিতে খুবই ইম্পর্টেন্ট। ওজাম সিটি দিয়ে আমরা মনে রাখবো। প্রথমটা কি? উসাইট, ঠিক আছে? প্রথমটা মনে রাখতে হবে কি, ভিতরে সবার ভিতরে জিনিসকে কি থাকবে? উসাইট, এটাকে বলা হয় উসাইট। তারপরে কি থাকবে? 2 নাম্বার ধাপে মনে রাখতে হবে, 2 নাম্বার ধাপে থাকবে হচ্ছে জোনা পেলুসিডা। এরপরে দেখেন নীল যে অংশটা, নীল রঙের যে অংশটা, এটাকে বলা হয় জোনা পেলুসিডা। তারপরে এ দিয়ে কি? এ দিয়ে মনে রাখতে হবে এন্ট্রাম ফলিকুলি। পরে যে ধাপটা, এই পরের ধাপটাকে বলা হয় এন্ট্রাম ফলিকুলি, ঠিক আছে? এন্ট্রাম ফলিকুলি। তারপরে কি মনে রাখবেন? তারপরে মনে রাখবেন যে মেমব্রেনাস, এরপরে চলে যাবে পরের ধাপ, এটা এন্ট্রাম ফলিকুলি, তারপরে মনে রাখবেন মেমব্রেনা
গ্রানুলোসা, মেমব্রেনা গ্রানুলোসা। আর সি দিয়ে মনে রাখবেন কি, সিটা দেখেন পরেরটা ধাপ, সি দিয়ে মনে রাখতে হবে যে ওজাম সিটি বলেছি, তো সি দিয়ে মনে রাখবেন কুমুলাস ওপোরাস। ঠিক আছে, এই কথাটা মনে রাখেন যে কুমুলাস ওপোরাস। ঠিক আছে, এটাকে বলা হয় কুমুলাস ওপোরাস, পরের যে ধাপটা আছে এটাকে বলে কুমুলাস ওপোরাস, কুমুলাস ওপোরাস। এবং টি দিয়ে মনে রাখবেন কি, থিকা ইন্টারনা এবং থিকা এক্সটার্না, এই কথাটা মনে রাখবেন, এটাকে বলে কুমুলাস ওপোরাস। ঠিক আছে, এই যে এই ধাপটা এটাকে বলে কুমুলাস ওপোরাস বা ফার্স্ট পোলার বডি। এই দেখেন ছোট ছোট গুলাকে, এটা ফার্স্ট পোলার বডি। এবং সিটি, টি দিয়ে মনে রাখতে হবে থিকা, টি দিয়ে মনে রাখতে হবে থিকা, একটা থেকে ইন্টারনা এবং একটা থাকবে এক্সটার্না। ঠিক আছে, মনে রাখবেন থিকা ইন্টারনা, ভিতরে যে হলুদ অংশটা বা একটু হালকা হলুদ বা গাঢ় হলুদ, এটাকে বলা হয় থিকা ইন্টারনা, এবং বাইরে যে আরেকটু আছে একটু একটু অংশ, এটাকে বলে থিকা এক্সটার্না। তাই এই ছবিটা সুন্দর করে আঁক করতে হবে এবং মনে রাখতে হবে ওজাম সিটি। ঠিক আছে, তাহলে ও দিয়ে উ সাইড, তারপর জেড দিয়ে মনে রাখতে হবে জোনা পেলুসিডা, তারপরে হলে এন্ট্রাম। এ দিয়ে মনে রাখবো কি, আমরা বলেছি যে এন্ট্রাম, এ দিয়ে মনে রাখতে হবে যে, আমরা ছবিটা চলে যাই আবার, হয়ে গেল। দেখেন আমরা ছবিটাতে আবার চলে যাই, যে এখানে কিভাবে মনে রাখতে হবে আমি বলেছি যে ওজাম সিটি দিয়ে মনে রাখবো, ও দিয়ে ও সাইড, জেড দিয়ে জোনা পেলুসিডা, এ দিয়ে এন্ট্রাম ফলিকলি, এম দিয়ে আপনার কিভাবে মনে রাখবেন যে মেমব্রেনা গ্রানুলোসা, সি দিয়ে মনে রাখতে বলেছিলাম যে কুমুলাস ওপোরাস। ঠিক আছে, ওফোরিয়াস রিকাস, ওফোরিকাস, কুমুলাস ওফোরিকাস। টি দিয়ে মনে রাখতে হবে যে থিকা ইন্টারনা এবং থিকা এক্সটার্না। তাহলেই শেষ, আমাদের কি হয়ে গেল, ম্যাচুরেশন হয়ে গেল। এরপরে তৈরি হবে ডিভিশন। ঠিক আছে, ডিভিশন পর্যায়ে যায় কিন্তু আপনাদের এগুলো ডিভিশন হতে থাকবে, মেটাফেজ পর্যায়ে সেকেন্ডারি উসাইড, ফার্স্ট পোলার বডি, এই যে এই ব্যাপার হচ্ছে মেটাফেজ মিওসিস 2, মাইনোসিউসাইড, সেকেন্ডারি পোলার বডি, এই যে পোলার বডি এবং ওভাম তৈরি হচ্ছে, এটাতে যে ধাপগুলো, এটা হচ্ছে ডিভিশন। এটা মনে রাখতে হবে, তার ছাড়া আর ইম্পর্টেন্ট জিনিস নাই। উজেনেসিস থেকে এবং আমরা যে স্পারমেটোজেনেসিস পাইলাম, তাহলে ইয়েটি এগুলাতে ফাইনাল প্রসেস সে কি কি তৈরি হচ্ছে অ্যাকচুয়ালি, তা মনে রাখতে হবে স্পারমেটোজেনেসিস হচ্ছে প্রাইমারি স্পারমেটোসাইট, সেকেন্ডারি স্পারমেটোসাইট এবং স্পারমেটিড তৈরি হয়। জেনেসিসে তৈরি হবে সেকেন্ডারি উসাইট এবং ম্যাচিউর ওভাম তৈরি হবে। তাই এতটুকু জানলেই হবে। এরপর আমরা চলে যাই পরের ধাপে, আর বেশিক্ষণ নাই, আমরা প্রায় শেষের দিকেই। পোলার বডিটা কি আসলে, পোলার বডিটা হচ্ছে স্মল। দেখে আমরা ছবিটা দেখলাম, তখন পোলার বডির ছবিটা দেখলাম না, ছোট ছোট স্মল নন ফাংশনাল ডটার সেল অফ লেস সাইটোপ্লাজম, যেমন ছোট সেললেস সাইটোপ্লাজম। এইটা জাস্ট মনে রাখতে হবে। পোলার বডির ফাংশনটা কি কেন লাগে, পোলার বডিজ আর ফর্মড ইন দ্য উজেনেসিস অনলি, উজেনেসিসের সময় তৈরি হবে, ফার্স্ট মিওটিক ডিভিশনে তৈরি হবে, সেকেন্ডারি পোলার বডি সেকেন্ড ডিভিশনে তৈরি হবে। তারপর এটা কি লিটিল সাইটোপ্লাজম থাকবে, এটাতে ক্রোমোজোম সংখ্যা থাকবে সেম 22। ঠিক আছে, 22 প্লাস এক্স। ঠিক আছে, এবং দে আর ভেরি স্মল। সেটা ইম্পর্টেন্ট না। ফেটটা কি, দ্য পোলার বডি ডিজেনারেটেড ডিউরিং সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্টের বিভিন্ন সময় এটা ডিজেনারেট করতে থাকে। তাই আমাদের মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে আমরা এখান থেকে শিখে ফেললাম। তারপরে আপনাদের আরেকটা টপিক আসতে পারে, হোয়াট ইজ ওভুলেশন। এটা ফিজিওলজির টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ফিজিওলজি, এবং ওভুলেশনটা মানে ইম্পর্টেন্ট একটা আসলে টপিক, যে ওভুলেশন কাকে বলে। তা ওভুলেশনের ফিজিওলজির একটা সুন্দর সংজ্ঞা আছে, আমরা ওভুলেশনটা পড়বো। এটা ইট ইজ দ্য প্রসেস অফ শেডিং অফ ওভাম ফ্রম দ্য ওভারি, এটাও পড়তে পারি, অথবা আমরা এটাও পড়তে পারি। যে ওভুলেশনের প্রসেসটা কি কি আছে, ওভুলেশনের মনে রাখতে হবে, ওভুলেশন ইজ দ্য প্রসেস by which mature ovum discharges from the ovary into the abdominal cavity. যখন আপনার কি হবে, the ovulation is the process by which mature ovum discharges from the ovary into the abdominal cavity. ঠিক আছে, অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে যখন ডিসচার্জ হবে, আর এটা মনে রাখতে হবে কখন, যে বিফোর দা কি হচ্ছে 14 days বিফোর দা অনসেট অফ দ্য নেক্সট মেনস্ট্রুয়েশন সাইকেল। এই কথাটা মনে রাখতে হবে যে 14 days বিফোর। ঠিক আছে, 14 days বিফোর কথাটা অবশ্যই বলতে হবে, এটা না বললে ফেল। ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা আমরা গাইডন থেকে পড়বো, এবং খুবই ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, যে ওভুলেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ মেচুর ওভাম ডিসচার্জেস ইজ ওভাম ইনটু দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি 14 + -1 কথাটা বলতে হয়। এই কথাটা বললে স্যারেরা খুশি হয়। 14 ± 1 ডে বিফোর দ্য অনসেট অফ নেক্সট মেনস্ট্রুয়েশন সাইকেল। তাহলে এটা আমরা বলবো, এটা ওভুলেশনের সংজ্ঞা। এখন ওভুলেশনের কিছু প্রসেস আছে, যে ওভুলেশনে আমরা কি কি প্রসেস পাবো,
এবং ওভুলেশনের ধাপগুলো আছে, এটা গাইডনে আছে সুন্দর করে, তবে ইন্ডিকেশন আছে, এগুলো আমাদের আপাতত লাগবে না। তবে ওভুলেশনের একটা প্রসেস আছে, আমি আপনাদের এটা একটা সব করে আর্ট করে দেখার চেষ্টা করি যে ওভুলেশন কিভাবে হচ্ছে। আপনারা এটাও ফলো করতে পারেন, আবার অন্যটাও ফলো করতে পারেন। তা আমি গাইডনেরটা যেহেতু পড়েছিলাম ফিজিওলজির জন্য, তো আমরা ওইটাই ফলো করি। তাহলে অ্যাকচুয়ালি হয় কি, অ্যাকচুয়ালি হয় প্রথমে লুটিনাইজিং হরমোন আসে, ঠিক আছে। লুটিনাইজিং হরমোনটা কি হবে, যে ফলিকুলার স্টেরয়েড হরমোনের কাছে চলে যাবে বা প্রজেস্টেরন তৈরি করবে, এটা প্রজেস্টেরন তৈরি করতে সাহায্য করবে। তাহলে কি হবে, ফলিকুলার, মনে রাখবেন স্টেরয়েড হরমোন, ফলিকুলার স্টেরয়েড হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং না, ফলিকুলার স্টেরয়েড হরমোন, এটা তৈরি করতে সহযোগিতা করবে এবং এটা প্রজেস্টেরন হরমোন আলটিমেটলি তৈরি করবে। এবং এখান থেকে ফির আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে যাওয়ার পরে মনে রাখবেন একটাতে তৈরি করবে প্রোটিওলাইটিক এনজাইম, ঠিক আছে। মনে রাখবেন এটাতে হবে প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম, ঠিক আছে। ওটা কি করবে, ঠিক এক্সটার্নাল তৈরি করবে। এবং একটাতে কি করবে, ফলিকিউলার হাইপারেমিয়া, মনে রাখবেন ফলিকুলার হাইপারেমিয়া বা রেপিড গ্রোথ অফ দ্য নিউ ভেসেল অফ ওয়াল অফ দ্য ফলিকুল, ফলিকুলার হাইপারেমিয়া, ঠিক আছে। হাইপার কথাটার অর্থ কি, বেশি বেশি হওয়া, হাইপারেমিয়া, ঠিক আছে। এটা কি করতেছে, এন্ড পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করে, পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করে, পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করে, এখানে পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন করবে। তারপরে এখানে যেটা আছে যে আমাদের প্রাইমারি বা প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইমটা সাথে সাথে ভেঙে ডিসলিউশন ইন দ্য ফলিকুলার ওয়াল, তো ডিসলিউশন হয়ে যাবে ফলিকুলার ওয়ালে। এবং অন্যটা কি হবে, প্লাজমা কি করবে, মনে রাখবেন ট্রান্সুডেশন ইনটু দ্য ফলিকল, এটা করবে প্লাজমা ট্রান্সুডেশন, প্লাজমা ট্রান্সুডেশন, ঠিক আছে। এটাতে করবে হচ্ছে ডিসলিউশন। তার ফলে কি হবে, ডিসলিউশনের ফলে এটা উইকেনিং অফ দ্য ফলিকুলার ওয়াল, আর এটাতে হবে ফলিকুলার ডাইরেক্ট সোয়েলিং, ঠিক আছে। তাই এটা থেকে এটাতে কনভার্ট হতে পারে, যে উইকেনিং হলে কিন্তু ফলিকুলার সোয়েলিং হয়। আর যদি আপনার প্লাজমা ট্রান্সুডেশন হয় বা পোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন এবং ফলিকুলার ওয়ালের যে হাইপার যে গ্রোথটা হচ্ছে বা রেপিড গ্রোথ বা হাইপারেমিয়া, এটার কারণে কি হচ্ছে, প্লাজমা সেলটা সোয়েল করতেছে। তারপর ডিজেনারেশন অফ স্টিগমেটা, মনে রাখবেন স্টিগমা, ডিজেনারেশন অফ স্টিগমা হবে। তারপরে হচ্ছে যে ফলিকুলার র্যাপচার হবে এবং ইমাজিনেশন অফ ওভাম, এবং আস্তে আস্তে ওভাম প্রডিউস হবে। এইটার কয়েকটা ফির ধাপও রয়েছে, যে আপনার ইন্ডিকেশন অফ ওভাম, এটা ওভাম যে হবে ওভুলেশন, অ্যাকচুয়ালি ইন্ডিকেশন কি কি থাকে, ইন্ডিকেশনটাও আমরা মনে রাখতে পারি। যে ইন্ডিকেশনের মধ্যে অন্যতম হচ্ছে যে বেজাল বডি টেম্পারেচার কিন্তু বেড়ে যায় ওভুলেশনের সময়, বেজাল বডি টেম্পারেচার বেড়ে যাবে। তারপরে হবে কি, ওভুলেটরি পেইন হবে, মনে রাখবেন ওভুলেটরি পেইন হবে। তারপরে সার্ভিক্যাল মিউকাস থাকবে, সার্ভিক্যাল মিউকাস খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য, সার্ভিক্যাল মিউকাস। তারপরে কি হয়, ভ্যাজাইনাল স্মিয়ার হবে, ভ্যাজাইনাল স্মিয়ার, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে হবে কি, এখানে হচ্ছে যে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করতে হবে, যে কনফার্মেটরি টেস্ট, এটা যে ওভুলেশন হয়েছে এটার জন্য কনফার্মেটরি টেস্ট কি, এন্ডোমেট্রিয়াল বায়োপসি, ঠিক আছে। এন্ডোমেট্রিয়াল বায়োপসি। তারপরে মনে রাখতে হবে যে আমাদের আর কি আছে, তারপরে মনে রাখতে হবে আলট্রা সোনোগ্রাফি করতে পারি, তারপর প্লাজমা প্রজেস্টেরন লেভেল দেখতে পারি, প্লাজমা প্রজেস্টেরন লেভেল। তো প্রজেস্টেরনটা আমাদের ওখানে যে পাইলাম, যে সেকেন্ডারি যে যখন আমাদের তৈরি করতেছে ফলিকুল, আমরা যখন ফলিকুল স্টেরয়েড হরমোনটা তৈরি করতেছে ফলিকুলার, তাহলে তখন পাবো আমরা পোস্টা থেকে প্রজেস্টেরন পাবো, তাহলে প্রজেস্টেরন লেভেল চেক করতে পারি। তারপর কি করতে হবে, ব্রেস্টের সাইজ কি হয়ে যেতে পারে, এখানে কি সফট, হেভি এবং পেইনফুল হবে। তা আপনারা এখান থেকে পড়তে পারেন। তবে বেজাল বডি টেম্পারেচার যেটা আছে, এটা 1 থেকে 2 ডেজ আফটার ওভুলেশন টেম্পারেচার বেশি হয়ে থাকবে, এবং এটা ইনক্রিজ কতটুকু করে থাকে, যে 0.3 টু 0.5 ডিগ্রি সেলসিয়াস, মনে রাখতে হবে 0.3 টু 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা হচ্ছে আমাদের বেজাল বডি টেম্পারেচার বেড়ে যায় ডিউ টু দ্য ইনক্রিজ সিক্রেশন অফ প্রজেস্টেরন সিক্রেশনের কারণে, প্রজেস্টেরনের সিক্রেশনের কারণে এগুলো বেড়ে যায়। ওভুলেটরি পেইন হবে, সার্ভিক্যাল মিউকাস হবে। সার্ভিক্যাল মিউকাসে কিন্তু বিফোর ওভুলেশনে কিন্তু একটা থিনার এবং অ্যালকালাইন থাকে, এট দ্য টাইম অফ ওভুলেশনে থিনেস্ট, এবং এটা কি থাকে, এটা এবং সেলুলার হবে, এবং আফটার ওভুলেশন এটা থিক এবং কি হয়ে যাবে, টিটেনেসিয়াস এবং ফেলস ফ্রম দ্য, মনে রাখতে হবে ফার্ম প্যাটার্ন, ঠিক আছে। ভ্যাজাইনাল স্মিয়ার হবে, ডিউ টু এস্ট্রোজেনের কারণে কি হবে, এপিথেলিয়াম লেয়ারটা কর্নিফাইড হবে। প্রজেস্টেরনের লেভেলের কারণে কি হবে, ভ্যাজাইনাল এপিথেলিয়াম বিকাম ইনফিলট্রেটেড, ঠিক আছে। একটা হচ্ছে কর্নিফাইড আর একটা হচ্ছে ইনফিলট্রেটেড। প্রজেস্টেরনের কারণে ইনফিলট্রেটেড, এস্ট্রোজেনের কারণে কর্নিফাইড। মনে রাখবেন এস্ট্রোজেনের এটা সি এর মতো দেখতে, এইটা সেজন্য এটা হচ্ছে কর্নিফাইড, আর প্রজেস্টেরনটা ইনফিলট্রেটেড। তারপরে ইন্ডোস্কোমেট্রিয়াল বায়োপসি করব। তারপরে হচ্ছে আমরা আল্ট্রাসোনোগ্রাফি
প্লাজমা প্রোজেস্টেরন লেভেল এন্ড ব্রেস্ট লেভেল। তাহলে আমাদের কিন্তু মোটামুটি আমাদের ওভুলেশন পর্যন্ত আমরা শিখে ফেললাম এবং ফিজিওলজির কিছু অংশ নিয়েও আমরা এখানে বিস্তারিত আলোচনা করলাম। তো এতটুকুই ছিল আজকের মতো, এবং আমরা এখানে মোটামুটি সব টপিকগুলো আলোচনা করার চেষ্টা করেছি। তাহলে কি হচ্ছে গ্যামেটোজেনেসিস, স্পারমাটোজেনেসিস, ওজেনেসিস এন্ড ওভুলেশন নিয়ে আমরা আজকে টপিক 1 শেষ করে দিলাম। ঠিক আছে, তাহলে এটা এখানে ক্লোজ। আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিকে এরপরে আমরা চলে যাব